যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে ইসরায়েল। অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস। নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা। ইসরায়েলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ। ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে। তবে এই আলোচনায় ওয়াশিংটনের সিদ্ধান্তে ইসরায়েল কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ইস্যুগুলোতে ইসরায়েলের প্রভাব কমে যাচ্ছে। গাজা যুদ্ধ, লেবানন ও সিরিয়া পরিস্থিতি, সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের অবস্থান এখন বেশি নির্ধারক বলে মনে করা হচ্ছে। ইরানে সম্ভাব্য হামলার প্রশ্নে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখলেও অনেকেই মনে করছেন ওয়াশিংটন চাইলে ইসরায়েলের উদ্বেগ উপেক্ষা করেই আলোচনায় এগোতে পারে। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দামেস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছাতেও চাপ দিচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষক মিচেল বারাক সতর্ক করে বলেন, ট্রাম্প সামরিক পদক্ষেপের বদলে আলোচনার পথ বেছে নিতে পারেন। এতে ইসরায়েল নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে, যদিও ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে চাইতে পারেন। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি ক্ষমা চাই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টেইন সংক্রান্ত বিপুল নথি প্রকাশ করে। সেখানে একটি খসড়া ইমেইলে দাবি করা হয় গেটস বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবং এক রুশ নারীর সঙ্গে সম্পর্কের কারণে অসুস্থ হয়েছিলেন। তবে গেটস এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই ইমেইল কখনো পাঠানো হয়নি এবং এর উদ্দেশ্য কী ছিল তা তিনি জানেন না। তার প্রশ্ন, অ্যাপস্টেইন কি তাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন? গেটস বলেন, ২০১১ সালে অ্যাপস্টেইনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয় এবং পরবর্তী ৩ বছরে কয়েকবার একসঙ্গে নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনো অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাননি এবং কোনো অনৈতিক সম্পর্কে জড়াননি বলে দাবি করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরান একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। বুধবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। ঘাঁটি উদ্বোধনের সময় ইরানের সামরিক বাহিনীর প্রধান আব্দুর রহমান মুসাভি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের এয়ারোস্পেস ডিভিশনের কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সক্ষমতা ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ইরানের সেনাপ্রধান জানান, দেশটি প্রযুক্তিগতভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়েছে, যা তাদের প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করেছে। তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপ মোকাবিলায় ইরান প্রস্তুত। মুসাভি আরও জানান, গত বছরের ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরান ধীরে ধীরে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে আক্রমণাত্মক কৌশলের দিকে যাচ্ছে। দ্রুত ও ব্যাপক সামরিক অভিযান এবং কঠোর কৌশলকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। বুধবার ফ্রান্স ২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। জেলেনস্কি বলেন, নিহতদের মধ্যে পেশাদার সেনা ও বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত সদস্যরা রয়েছেন। পাশাপাশি বিপুল সংখ্যক সেনাকে এখনও নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে ২০২৬ সালের বসন্ত নাগাদ উভয় পক্ষ মিলিয়ে হতাহত ও নিখোঁজের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে। তাদের হিসাবে রাশিয়ার প্রায় ১২ লাখ এবং ইউক্রেনের ৫ থেকে ৬ লাখ সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাশিয়ার প্রায় ৩,২৫,০০০ সেনা নিহত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। যুদ্ধের প্রভাব বেসামরিক জনগণের ওপরও মারাত্মক। জাতিসংঘ জানিয়েছে, শুধু ২০২৫ সালেই অন্তত ২৫০০ বেসামরিক মানুষ নিহত এবং ১২,০০০-এর বেশি আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ইসরায়েলের কারাগারে থাকা ৫৪ ফিলিস্তিনির মরদেহ এবং মানবদেহের অবশিষ্টাংশ সম্বলিত ৬৬টি বাক্স গাজায় ফেরত দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে এসব মরদেহ আল শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছায় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মরদেহ পৌঁছানোর পরপরই চিকিৎসা দল ফরেনসিক পরীক্ষা শুরু করেছে। প্রক্রিয়া সম্পন্ন হলে নিহতদের পরিবারগুলো আনুষ্ঠানিকভাবে লাশ শনাক্ত করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে পরীক্ষা ও নথিভুক্তকরণ কার্যক্রম চলছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন ধাপে ধাপে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের মধ্যেই এই হস্তান্তর হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তিতে গাজা থেকে অতিরিক্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর কথা রয়েছে। জাতিসংঘের হিসাবে গাজা পুনর্গঠনে প্রায় $৭০ বিলিয়ন ব্যয় হতে পারে। এদিকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বুধবার ভোরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। বাস্তুচ্যুতদের তাঁবু একটি বাড়ি এবং বেসামরিক মানুষের সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হয়। খান ইউনিসের আল মাওয়াশি এলাকায় গোলাবর্ষণে একজন প্যারামেডিক সহ ২ জন নিহত এবং আরও ১২ জন আহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট।